খানিকটা ইতস্তত করে শঙ্কর অজ্ঞাত রান্নাঘরে ঢুকলো এবং কোনো রকমে তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হবার আগেই খাওয়া দাওয়া সাঙ্গ করে সেখান থেকে বেরিয়ে স্টেশন ঘরে এলো। কিন্তু স্টেশন ঘরেই বা বিশ্বাস কি, সাপ কখন কোন ফাঁক দিয়ে ঘরে ঢুকবে তাকে কি আর ঠেকিয়ে রাখা যাবে? পরদিনের সকালের ট্রেনে গার্ডের গাড়ি থেকে একটা নতুন কুলি তার রসদের বস্তা নামিয়ে দিতে এলো। সপ্তাহে দুদিন মোম্বাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি এইসব নির্জন স্টেশনের কর্মচারীদের পাঠিয়ে দেয়। মাসিক বেতন থেকে এর দাম কেটে নেওয়া হয়। যে কুলিটা রসদের বস্তা নামিয়ে দিতে এলো সে ইন্ডিয়ান, গুজরাট অঞ্চলে বাড়ি। সে বস্তাটা নামিয়ে কেমন যেন অদ্ভুতভাবে চাইল শঙ্করের দিকে এবং পাছে শঙ্কর তাকে কিছু জিজ্ঞেস করে এই ভয়েই যেন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠে পড়ল। কুলির সে দৃষ্টি শঙ্করের চোখ এড়ায়নি। কী রহস্য জড়িত আছে যেন এই জায়গাটার সঙ্গে, কেউ তা ওর কাছে প্রকাশ করতে চায় না। প্রকাশ করা যেন বারণ আছে। ব্যাপার কি? দিন দুই পরে ট্রেন পাশ করে সে নিজের কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে, আর একটু হলে সাপের ঘাড়ে ও পা দিয়েছিল আর কি। সেই খড়িগোখরা সাপ, পূর্বদিষ্ট সাপটাও হতে পারে। নতুন একটা যে নয় তার কোনো প্রমাণ নেই। শঙ্কর সেই দিন স্টেশন ঘর, নিজের কোয়ার্টার ও চারিধারের জমি ভালো করে পরীক্ষা করে দেখল। সারা জায়গা মাটিতে বড় বড় গর্ত। কোয়ার্টারের উঠানে, রান্নাঘরের দেয়ালে, কাঁচা প্ল্যাটফর্মের মাঝে মাঝে সর্বত্র গর্ত ও ফাটল আর ইঁদুরের মাটি। তবুও সে কিছু বুঝতে পারল না। একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে। রাত অনেক, ঘর অন্ধকার। হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল। পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে আর একটা কোনো ইন্দ্রিয় যে মুহূর্তের জন্যে জাগরিত হয়ে উঠে তাকে জানিয়ে দিল যে সে ভয়ানক বিপদে পড়বে। ঘোর অন্ধকার। শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল। টর্চটা হাতড়ে পাওয়া যায় না কেন? অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে। হঠাৎ টর্চটা তার হাতে ঠেকল এবং কলের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটা চালল। সঙ্গে সঙ্গে সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার উপরই বসে রইল। দেয়াল ও তার বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে তুলে ও টর্চের আলো পড়ার দরুন সাময়িকভাবে আলো আধারি লেগে খেয়ে আছে আফ্রিকার ক্রু ও হিংস্রতম সর্প কালো মাম্বা। ঘরের মেঝে থেকে সাপটা প্রায় 2.5 হাত উঁচু হয়ে উঠেছে। সেটা এমন কিছু আশ্চর্য নয় যখন ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষকে তাড়া করে তার ঘাড়ে ছোবল মারে। ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া এক প্রকার পুনর্জন্ম, তাও শঙ্কর শুনেছে। শঙ্করের একটা গুণ বাল্যকাল থেকেই আছে, বিপদে তার সহজে বুদ্ধি ধ্বংস হয় না, আর তার চাউমণ্ডলীর উপর সে ঘোর বিপদেও কর্তৃত্ব বজায় রাখতে পারে। শঙ্কর বুঝল, হাত যদি তার একটু কেঁপে যায় তবে যে মুহূর্তে সাপটার চোখ থেকে আলো সরে যাবে সেই মুহূর্তে ওর আলো আধারই কেটে যাবে এবং তখনই সে করবে আক্রমণ। সে বুঝল তার আয়ু নির্ভর করছে এখন দীর্ঘ ও অবিকল্পিত হাতে টর্চটা সাপের চোখের দিকে ধরে থাকার উপর। যতক্ষণ সে এরকম ধরে থাকতে পারবে ততক্ষণ সে নিরাপদ। কিন্তু যদি টর্চটা একটু এদিক ওদিক সরে যায়
শঙ্কর টর্চ ধরেই রইল। সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর দানার মতো। কি ভীষণ শক্তি! ও রাগ প্রকাশ পাচ্ছে চাবুকের মতো খাড়া উদ্যত তার কালো মিশমিশে সরু দেহটাতে। শঙ্কর ভুলে গেল চারিপাশের সব আসবাবপত্র। আফ্রিকার দেশটা, তার রেলের চাকরি, মোম্বাসা থেকে কিসুম লাইনটা, তার দেশ, তার বাবা মা, সমস্ত জগৎটা শূন্য হয়ে গিয়ে সামনের ওই দুটো জলজলে আলোর দানায় পরিণত হয়েছে। তার বাইরে শূন্য, অন্ধকার, মৃত্যুর মতো শূন্য, প্রলয়ের পরের বিশ্বের মতো অন্ধকার। সত্য কেবল ওই মহাহিংস উদ্যত ফনা সর্প, যেটা প্রত্যেক ছোবলে 1500 মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেবার জন্যে ওত পেতে রয়েছে। শঙ্করের হাত ঝিমঝিম করছে, আঙুল অবশ হয়ে যাচ্ছে। কোনোই থেকে বগল পর্যন্ত হাতের যেন সার নেই। কতক্ষণ সে আর টস ধরে থাকবে? আলোর দানা দুটো হয়তো সাপের চোখ নয়, জোনাকি পোকা কিংবা নক্ষত্র, কিংবা টর্চের ব্যাটারির তেজ কমে আসছে না? সাদা আলো যেন হলদে ও নিস্তেজ হয়ে আসছে না? কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটো তেমনি জ্বলছে। রাত নাকি না দিন, ভোর হবে না সন্ধ্যা হবে। শঙ্কর নিজেকে সামলে নিল। ওই চোখ দুটোর জ্বালাময়ী দৃষ্টি তাকে যেন মোহগ্রস্ত করে তুলছে। সে সজাগ থাকবে। এতে প্রান্তরের মাঠে চেঁচালেও কেউ কোথাও নেই সে জানে। তার নিজের সামমণ্ডলীর দীর্ঘতার উপর নির্ভর করছে তার জীবন। কিন্তু সে পারছে না যে। হাত যেন টনটন করে অবশ হয়ে আসছে। আর কতক্ষণ সে টস ধরে থাকবে? সাপে না হয় সবল দিক, কিন্তু হাতখানা একটু নামিয়ে নিলে সে আরাম বোধ করবে এখন। তারপরেই ঘড়িতে টং টং করে 3টে বাজল। ঠিক রাত 3টে পর্যন্তই বোধ হয় শঙ্করের আউ ছিল, কারণ 3টে বাজবার সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠে নড়ে গেল। সামনের আলোর দানা দুটো গেল নিভে, কিন্তু সাপ কই? তাড়া করে এলো না কেন? পরক্ষণেই শঙ্কর বুঝতে পারল সাপটাও সাময়িক মোহগ্রস্ত হয়েছে তার মতো। এই অবসব বিদ্যুতের চেয়েও বেগে সে টেবিল থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজার আগল খুলে ফেলে ঘরের বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। সকালের ট্রেন এলো। শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়েছে। ট্রেনের গার্ডকে বলল সব ব্যাপার। গার্ড বলল, চলো দেখি স্টেশন। ঘরের মধ্যে কোথাও সাপের চিহ্ন পাওয়া গেল না। গার্ড লোকটা ভালো। বলল, বলি তবে শোনো, খুব বেঁচে গিয়েছ কাল রাত্রে। এতদিন কথাটা তোমায় বলিনি, পাছে ভয় পাও। তোমার আগে যিনি স্টেশন মাস্টার এখানে ছিলেন, তিনিও সাপের উপদ্রবেই এখান থেকে পালান। তার আগে 2জন স্টেশন মাস্টার এই স্টেশনের কোয়ার্টারে সাপের কামড়ে মরেছে। আফ্রিকার ব্ল্যাক মাম্বা যেখানে থাকে, তার ত্রিসীমানায় লোক আসে না। বন্ধুভাবে কথাটা বললাম। উপরওয়ালাদের বলো না যেন, যে আমার কাছ থেকে এ কথা শুনেছ। ট্রান্সফারের দরখাস্ত করো। শঙ্কর বলল, দরখাস্তের উত্তর আসতেও তো দেরি হবে। তুমি একটা উপকার করো। আমি এখানে একেবারে নিরস্ত্র। আমাকে একটা বন্দুক কি রিভলভার যাবার পথে দিয়ে যাও। আর কিছু কার্বলিক অ্যাসিড। ফিরবার পথেই কার্বলিক অ্যাসিডটা আমায় দিয়ে যেও। ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে নিলে এবং দুজনে মিলে ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে নিল এবং দুজনে মিলে সারাদিন সর্বত্র গর্ত বুঝিয়ে বেড়ালো। পরীক্ষা করে দেখে মনে হলো কাল রাত্রে স্টেশন ঘরের পশ্চিমের দেয়ালের কোনো একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল।
গর্তগুলো ইঁদুরের। বাইরের সাপ দিন মানে ইঁদুর খাওয়ার লোভে গর্তে ঢুকেছিল হয়তো। গর্তটা বেশ ভালো করে বুঝিয়ে দিল। ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে এক বোতল কার্বলিক অ্যাসিড পাওয়া গেল। ঘরের সর্বত্র ও আশেপাশে সে অ্যাসিড ছড়িয়ে দিল। কুলিটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল। 2-3 দিনের মধ্যে রেল কোম্পানি থেকে ওকে একটা বন্দুক দিল। 4. স্টেশনে জলের বড় কষ্ট। ট্রেন থেকে যা জল দেয় তাতে রান্না খাওয়া কোনো রকমে চলে, স্নান আর হয় না। এখানকার কুয়োর জলও শুকিয়ে গিয়েছে। একদিন সে শুনল স্টেশন থেকে মাইল 3 দূরে একটা জলাশয় আছে। সেখানে ভালো জল পাওয়া যায়, মাছও আছে। স্নান ও মাছ ধরার আকর্ষণে একদিন সে সকালের ট্রেন রওনা করে দিয়ে সেখানে মাছ ধরতে চলল। সঙ্গে একজন সোমালি কুলি। সে পথ দেখিয়ে নিয়ে গেল। মাছ ধরার সাজ সরঞ্জাম মোম্বাসা থেকে আনিয়ে নিয়েছিল। জলাশয়টা মাঝারি গোছের, চারিধারে উঁচু ঘাসের বন, ইউকা গাছ, নিকটেই একটা অনুচ্চ পাহাড়। জলে সে স্নান সেরে উঠে ঘন্টা 2 ছিপ ফেলে ট্যাংরা জাতীয় ছোট ছোট মাছ অনেকগুলি পেল। মাছ অদিষ্টে জোটেনি অনেক দিন, কিন্তু আর বেশি দেরি করা চলবে না, কারণ আবার বিকেল 4টের মধ্যে স্টেশনে পৌঁছানো চাই বিকেলের ট্রেন পাস করাবার জন্যে। প্রায়ই সে মাঝে মাঝে মাছ ধরতে যায়। কোনো দিন সঙ্গে লোক থাকে, প্রায়ই একা যায়। স্নানের কষ্ট ঘুচেছে। গ্রীষ্মকাল কমে প্রখর হয়ে উঠল। আফ্রিকার দারুণ গ্রীষ্ম। বেলা 9টার পর থেকে আর রৌদ্রে যাওয়া যায় না। 11টার পর থেকে শঙ্করের মনে হয় যেন দিক বিদিক দাউ দাউ করে জ্বলছে। তবুও সে ট্রেনের লোকের মুখে শুনলে মধ্য আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার গরমের কাছে এ নাকি কিছুই নয়। শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল যা থেকে শঙ্করের জীবনের গতি মোড় ঘুরে অন্য পথে চলে গেল। একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল। যখন ফিরছে তখন বেলা 3টে। স্টেশন যখন আর মাইলটাক আছে তখন শঙ্করের কানে গেল সেই রৌদ্রদগ্ধ প্রান্তরের মধ্যে কে যেন কোথায় অস্পষ্ট আর্তস্বরে কি বলছে। কোন দিক থেকে স্বরটা আসছে লক্ষ্য করে কিছু দূর যেতেই দেখলো একটা ইউকা গাছের নিচে স্বল্প মাত্র ছায়াটুকুতে কে একজন বসে আছে। শঙ্কর দ্রুতপদে তার নিকটে গেল। লোকটা ইউরোপিয়ান, পরনে তালি দেওয়া ছিন্ন ও মলিন কোট প্যান্ট, একমুখ লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গড়ন বেশ সুচিরি। দেহও বেশ বলিষ্ঠ ছিল বোঝা যায়, কিন্তু সম্ভবত রোগে কষ্টে ও অনাহারে বর্তমানে শীর্ণ। লোকটা গাছের গুড়ি হেলান দিয়ে অবসন্ন ভাবে পড়ে আছে। তার মাথায় মলিন সোলার টুপিটা একদিকে গড়িয়ে পড়েছে মাথা থেকে। পায়ে একটা খাকি কাপড়ের বড় ঝোলা। শঙ্কর ইংরেজিতে জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে আসছো? লোকটা কথার উত্তর না দিয়ে মুখের কাছে হাত নিয়ে গিয়ে জলপানের ভঙ্গি করে বলল, একটু জল জল। শঙ্কর বলল, এখানে তো জল নেই, আমার উপর ভর দিয়ে স্টেশন পর্যন্ত আসতে পারবে? অতি কষ্টে খানিকটা ভর দিয়ে এবং শেষের দিকে একরকম শঙ্করের কাঁধে চেপে লোকটা প্ল্যাটফর্মে পৌঁছল। ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল। বিকেলের ট্রেন ওর অনুপস্থিতিতেই চলে গিয়েছে। ও লোকটাকে স্টেশন ঘরে বিছানা পেতে শোয়ালো। জল খাইয়ে সুস্থ করলে, কিছু খাদ্যও এনে দিল। সে খানিকটা চাঙ্গা হয়ে উঠল বটে, কিন্তু শঙ্কর দেখল লোকটার
ভারী জ্বর হয়েছে। অনেক দিনের অনিয়মে পরিশ্রমে অনাহারে তার শরীর একেবারে ভেঙে গিয়েছে। 2-4 দিনে সে সুস্থ হবে না। লোকটা একটু পরে পরিচয় দিল। তার নাম ডিয়েগো আলভারেস, যাতে পর্তুগিজ, তবে আফ্রিকার সূর্য তার বর্ণ তামাটে করে দিয়েছে। রাত্রে ওকে স্টেশনে রাখলো শঙ্কর, কিন্তু ওর অসুখ দেখে সে পড়ে গেল বিপদে। ওখানে ওষুধ নেই, ডাক্তার নেই। সকালের ট্রেন মোম্বাসার দিকে যায় না। বিকেলের ট্রেনে গার্ড রোগীকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু রাত কাটতে এখনও অনেক দেরি। বিকেলের গাড়িখানা স্টেশনে এসে যদি পাওয়া যেত, তবে তো কোনো কথাই ছিল না। শঙ্কর রোগের পাশে রাত জেগে বসে রইল। লোকটার শরীরে কিছু নেই। খুব সম্ভবত কষ্ট ও অনাহার ওর অসুখের কারণ। এই দূর বিদেশে ওর কেউ নেই। শঙ্কর না দেখলে ওকে দেখবে কে? বাল্যকাল থেকেই পরের দুঃখ সহ্য করতে পারে না সে। শঙ্কর যেভাবে সারা রাত তার সেবা করল, তার কোনো আপনার লোক ওর চেয়ে বেশি কিছু করতে পারত না। উত্তর পূর্ব কোণের অনস্য পাহাড় চেরেনির পেছন থেকে চাঁদ উঠছে যখন সে রাত্রে ঝমঝম করছে নিস্তব্ধ নিশীথ রাত্রি। তখন হঠাৎ প্রান্তরের মধ্যে ভীষণ সিংহ গর্জন শোনা গেল। রোগী তন্দ্রাচ্ছন্ন ছিল। সিংহের ডাকে সে ধর্মর করে বিছানায় উঠে বসল। শঙ্কর বলল, ভয় নেই, শুয়ে থাকো। বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ আছে। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে চারিধারে চেয়ে দেখল। দেখা মাত্রই যেন সে রাত্রির অপূর্ব দৃশ্য তাকে মুগ্ধ করে ফেলল। চাঁদ উঠেছে দূরের আকাশ প্রান্তে। ইউকা গাছের লম্বা লম্বা ছায়া পড়েছে পূর্ব থেকে পশ্চিমে। ঘাসের বন যেন রহস্যময়, নিস্পন্দন। সিংহ ডাকছে স্টেশনের কোয়ার্টারের পেছনে প্রায় 500 গজের মধ্যে। কিন্তু সিংহের ডাক আজকাল গা ছাওয়া হয়ে উঠেছে। ওতে আর আগের মতো ভয় পায় না। রাত্রির সৌন্দর্য এত আকৃষ্ট করছে ওকে যে ও সিংহের সান্নিধ্য যেন ভুলে গেল। ফিরে ও স্টেশন ঘরে ঢুকলো। টং টং করে ঘড়িতে 2টো বেজে গেল। ও ঘরে ঢুকে দেখল রোগী বিছানায় উঠে বসে আছে। বলল, একটু জল দাও, খাবো। লোকটা বেশ ভালো ইংরেজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়ালো। লোকটার জ্বর তখন যেন কমেছে। সে বলল, তুমি কি বলছিলে? আমার ভয় করেছে ভাবছিলে? ডিয়েগো আলভারেজ ভয় করবে? ইয়াং ম্যান, তুমি ডিয়েগো আলভারেজকে জানো না? লোকটার ওষ্ঠপ্রান্তে একটা হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মেশানো অদ্ভুত ধরনের হাসি দেখা দিল। সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢলে পড়ল। ওই হাসিতে শঙ্করের মনে হলো এ লোক সাধারণ লোক নয়। তখন ওর হাতের দিকে নজর পড়ল শঙ্করের। বেটে বেটে মোটা মোটা আঙুল, দড়ির মতো শিরাবহুল হাত, তামড়া দাড়ির নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে। এতক্ষণ পরে খানিকটা জ্বর কমে যাওয়াতে আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। লোকটা বলল, সরে এসো কাছে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ। আমার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারতো না। তবে একটা কথা বলি, আমি বাঁচব না। আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে। তোমার উপকার করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান, এখানে কত মাইনে পাও? এই সামান্য মাইনের জন্যে দেশ ছেড়ে এত দূরে এসে আছো যখন, তখন তোমার সাহস আছে, কষ্ট সহ্য করবার শক্তি আছে। আমার কথা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো আজ তোমাকে যে সব কথা বলবো আমার মৃত্যুর পূর্বে তা তুমি কারো কাছে প্রকাশ করবে না। শঙ্কর সেই আশ্বাসই দিল।
তারপর সেই অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে এমন এক আশ্চর্য অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনে গেল যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। ডিয়াগো আলভারেজের কথা। ইয়াং ম্যান, তোমার বয়স কত হবে? 22। তুমি যখন মায়ের কোলে শিশু। আজ 22 বছর আগের কথা। 1888 থেকে 89 সালের দিকে আমি কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনি সন্ধান করে বেড়াচ্ছিলাম। তখন বয়স ছিল কম। দুনিয়ার কোনোই কোনো বিপদ বলে গ্রাহ্য করতাম না। বুলাওয়েও শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম, সঙ্গে কেবল 2টি গাধা। জিনিসপত্র বইবার জন্যে জামবেজি নদী পার হয়ে চলেছি। পথ ও দেশ সম্পূর্ণ অজ্ঞাত। শুধু ছোটোখাটো পাহাড়, ঘাস, মাঝে মাঝে কাফরিদের বস্তি। ক্রমে যেন মানুষের বাস কমে এলো। এমন এক জায়গায় এসে পৌঁছালাম এসে পৌঁছানো গেল যেখানে এর আগে কখনো কোনো ইউরোপিয়ান আসেনি। যেখানেই নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি, সকলের আগে সোনার স্তরের সন্ধান করি। লোকে কত কি পেয়ে পরমানুষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। এ সম্বন্ধে বাল্যকাল থেকে কত কাহিনী শুনে এসেছিলাম। সেই সব গল্পের মোহই আমায় আফ্রিকায় নিয়ে এসে ফেলেছিল। কিন্তু বেথায় 2 বছর ধরে নানা স্থানে ঘুরে বেরোলাম। কত অসহ্য কষ্ট সহ্য করলুম এই 2 বছরে। একবার তো সন্ধান পেয়েও হারালাম। সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লাম দুপুরবেলা। কারণ দুপুরের রোদে পথ চলা সেসব জায়গায় একরকম অসম্ভব। 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে। বিশ্রামের পরে বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় হারিয়ে গিয়েছে। মাছি না থাকলে রাইফেলের তাগ ঠিক হয় না। কত এদিক ওদিক খুঁজেও মাছিটা পাওয়া গেল না। কাছেই একটা পাথরের ঢিবি, তার গায়ে সাদা দাদা কি একটা কঠিন পদার্থ চোখে পড়ল। ঢিবিটার গায়ে সেই জিনিসটা নানা স্থানে আছে। বেছে বেছে তারই একটা দানা সংগ্রহ করে ঘষে মেজে নিয়ে আপাতত সেটাকেই মাছি করে রাইফেলের নলের আগায় বসিয়ে নিলাম। তারপর বৈকালে সেখান থেকে আবার উত্তর মুখে রওনা হয়েছি। কোথায় তাঁবু ফেলেছিলাম সে কথা ক্রমে ভুলে গিয়েছি। দিন 15 পরে একজন ইংরেজের সঙ্গে সাক্ষাৎ হলো। সেও আমার মতো সোনা খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে 2জন মাটাবেল কুলি ছিল। পরস্পরকে পেয়ে আমরা খুশি হলাম। তার নাম জিম কার্টার। আমারই মতো ভবঘুরে, তবে তার বয়স আমার চেয়ে বেশি। জিম একদিন আমার বন্দুকটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ কি দেখে আশ্চর্য হয়ে গেল। আমায় বলল, বন্দুকের মাছি তোমার এরকম কেন? তারপর আমার গল্প শুনে সে উত্তেজিত হয়ে উঠল। বলল, তুমি বুঝতে পারোনি, এ জিনিসটা খাঁটি রূপো, খনিজ রূপো। এ যেখানে পাওয়া যায় সাধারণত সেখানে রূপোর খনি থাকে। আমার আন্দাজ হচ্ছে 1 টন পাথর থেকে সেখানে অন্তত 9,000 আউন্স রূপো পাওয়া যাবে। সে জায়গাতে এক্ষুনি চলো, আমরা যাই। এবার আমরা লক্ষপতি হয়ে যাব। সংক্ষেপে বলি, তারপর কাটারকে সঙ্গে নিয়ে আমি সে পথে এসেছিলাম, সেই পথে আবার এলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা করে, কত অসহ্য কষ্ট পেয়ে, কতবার বিরাট দিশাহীন মরুভূমি ভেল্টের মধ্যে পথ হারিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও
কিছুতেই আমি সে স্থান নির্ণয় করতেই পারলাম না। যখন সেখান থেকে সেবার তাঁবু উঠিয়ে দিয়েছিলাম, অত লক্ষ্য করিনি জায়গাটা। আফ্রিকার ভেল্ডে কোনো চিহ্ন বড় একটা থাকে না, যার সাহায্যে পুরনো জায়গা খুঁজে বার করা যায়। সবই যেন একরকম। অনেকবার হয়রান হয়ে শেষে আমরা রূপর খনির আশা ত্যাগ করে গোয়াই নদীর দিকে চললাম। জিম কার্টার আমাকে আর ছাড়ল না। তার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই ছিল। তার সে শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখনও আমার কষ্ট হয়। তৃষ্ণার কষ্টই এই ভ্রমণের সময় সব কষ্টের চেয়ে বেশি বলে মনে হয়েছে আমাদের কাছে। তাই এখন থেকে আমরা নদীপথ ধরে চলব, এই স্থির করা গেল। বনের জন্তু শিকার করে খাই, আর মাঝে মাঝে কাফরির বস্তি যদি পাই, সেখান থেকে মিষ্টি আলু, মুরগি প্রভৃতি সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদ পার হয়ে প্রায় 50 মাইল দূরবর্তী একটা কাফির বস্তিতে আশ্রয় নিয়েছি। সেই দিন দুপুরের পরে কাফির বস্তির মোড়লের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। আমরা দেখতে গেলাম। 5-6 বছরের একটা ছোট্ট উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। তার পেটে নাকি ভয়ানক ব্যথা। সবাই কাঁদছে ও দাপাদাপি করছে। মেয়েটার ঘাড়ে নিশ্চয় দানও চেপেছে, ওকে মেরে না ফেলে ছাড়বে না। তাকে ও তার বাপ মাকে জিজ্ঞাসা করে এইটুকু জানা গেল, সে বনের ধারে গিয়েছিল, তারপর থেকে তাকে ভূতে পেয়েছে। আমি ওর অবস্থা দেখে বুঝলাম কোনো বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো কোনো বনের ফল সে খেয়েছিল কিনা। সে বলল হ্যাঁ খেয়েছিল, কাঁচা ফল। মেয়েটা বলল ফল নয়, ফলের বীজ। সে ফলের বীজই খাদ্য। এক ডোজ হোমিওপ্যাথিক ওষুধে তার ভূত ছেড়ে গেল। আমাদের সঙ্গে ওষুধের বাক্স ছিল। গ্রামে আমাদের খাতির হয়ে গেল খুব। 15 দিন আমরা সে গ্রামের সর্দারের অতিথি হয়ে রইলাম। ইলাগু হরিণ শিকার করি, আর রাত্রে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি। বিদায় নেবার সময় কাফির সর্দার বলল, তোমরা সাদা পাথর খুব ভালোবাসো না? বেশ খেলবার জিনিস। নেবে সাদা পাথর? দাঁড়াও দেখাচ্ছি। একটু পরে সে একটা ডুমুর ফলের মতো বড় সাদা পাথর আমাদের হাতে এনে দিল। জিম ও আমি বিস্ময়ে চমকে উঠলাম। জিনিসটা হীরক খনি বা খনির উপরকার উপলাকিন্য মৃত্তিকাস্তর থেকে প্রাপ্ত পালিশ না করা হীরক খণ্ড। গাফরির সর্দার বলল, এটা তোমরা নিয়ে যাও। ওই যে দূরের বড় পাহাড় দেখছো, ধোয়া ধোয়া, এখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে। ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি। আমরা কখনো যাইনি, জায়গা ভালো নয়। ওখানে বুনিফ বলে উপদেবতা থাকে। অনেক চাঁদ আগেকার কথা। আমাদের গ্রামের 3 জন সাহসী লোক কারো বারণ না শুনে ওই পাহাড়ে গিয়েছিল, আর ফেরেনি। আর একবার একজন তোমাদের মতো সাদা মানুষ এসেছিল, সেও অনেক অনেক চাঁদ আগে, আমরা দেখিনি। আমাদের বাপ ঠাকুর দাদাদের আমলের কথা। সে গিয়েও আর ফেরেনি। কাফরির গ্রাম থেকে বার হয়ে পথে আমরা ম্যাপ মিলিয়ে দেখলাম, দূরের ধোয়া ধোয়া অস্পষ্ট ব্যাপারটা হচ্ছে ভিত সবেল্ট পর্বত চেনে। দক্ষিণ আফ্রিকায় সর্বাপেক্ষা বন্য, অজ্ঞাত, বিশাল ও বিপদসংকুল অঞ্চল। কোনো সভ্য মানুষ সে অঞ্চলে পদার্পণ করেনি। দু একজন দুর্ধর্ষ দেশ আবিষ্কারক বা ভৌগোলিক বিশেষজ্ঞ ছাড়া। ওই বিস্তীর্ণ বন পর্বতের অধিকাংশ স্থানই সম্পূর্ণ অজানা। তার ম্যাপ নেই। তার কোথায়
কি আছে কেউ বলতে পারে না। জিম কার্টার ও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। আমরা দুজনেই তখনই স্থির করলাম ওই অরণ্য ও পর্বতমালা আমাদেরই আগমন প্রতীক্ষায় তার বিপুল রত্নভাণ্ডার লোকচক্ষুর আড়ালে গোপন করে রেখেছে। আমরা ওখানে যাবই। কাফির গ্রাম থেকে রওনা হবার প্রায় 17 দিন পরে আমরা পর্বতশ্রেণীর পাদদেশের নিবিড় বনে প্রবেশ করলাম। পূর্বেই বলেছি, দক্ষিণ আফ্রিকার অত্যন্ত দুর্গম প্রদেশে এই পর্বতশ্রেণী অবস্থিত। জঙ্গলের কাছাকাছি কোনো কাফির বস্তি পর্যন্ত আমাদের চোখে পড়ল না। জঙ্গল দেখে মনে হলো কাঠুরিয়ার কুঠার আজ পর্যন্ত এখানে প্রবেশ করেনি। সন্ধ্যার কিছু পূর্বে আমরা জঙ্গলের ধারে এসে পৌঁছেছিলাম। জিম কার্টারের পরামর্শ মতো সেখানেই আমরা রাত্রের বিশ্রামের জন্য তাঁবু খাটালাম। জিম জঙ্গলের কাঠ কুড়িয়ে আগুন জ্বালল, আমি লাগলুম রান্নার কাজে। সকালের দিকে একজোড়া পাখি মেরেছিলাম, সেই পাখি ছাড়িয়ে তার রোস্ট করব, এই ছিল মতলব। পাখি ছাড়ানোর কাজে একটু ব্যস্ত আছি। এমন সময় জিম বলল, পাখি রাখো, দুবেলা কফি করো তো আগে। আগুন জ্বালাই ছিল, জল গরম করতে গিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি। এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকটে শোনা গেল। জিম বন্দুক নিয়ে বেরোলো। আমি বললাম, অন্ধকার হয়ে আসছে, বেশি দূর যেও না। তারপরে আমি পাখি ছাড়াচ্ছি। কিছু দূরে জঙ্গলের বাইরেই দুবার বন্দুকের আওয়াজ শুনলাম। একটুখানি থেমে আবার আর একটা আওয়াজ, তারপরে সব চুপ। মিনিট 10 কেটে গেল। জিম আসে না দেখে আমি নিজেই রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ এসেছিল সেদিকে একটু যেতেই দেখি জিম আসছে। পেছনে কি একটা ভারী মতো টেনে আনছে। আমায় দেখে বলল, ভারী চমৎকার ছালখানা, জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাতে সাবার করে দেবে। তাঁবুর কাছে টেনে নিয়ে যাই চলো। দুজনে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম। তারপর ক্রমে রাত হলো। খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লুম। অনেক রাত্রে সিংহের গর্জনে ঘুম ভেঙে গেল। তাঁবু থেকে অল্প দূরেই সিংহ ডাকছে। অন্ধকারে বোঝা গেল না ঠিক কত দূরে। আমি রাইফেল নিয়ে বিছানায় উঠে বসলাম। জিম শুধু একবার বলল, সন্ধ্যাবেলার সেই সিংহটার জুড়ি, বলেই সে নির্বিকারভাবে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি তাঁবুর বাইরে এসে দেখি আগুন নিভে গিয়েছে। পাশে কাঠকুঠো ছিল, তাই দিয়ে আবার জোর আগুন জ্বালালাম। তারপর আবার এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। কিছু দূর গিয়ে জন কয়েক কাফিরের কাফির কাফিরের সঙ্গে দেখা হলো। তারা হরিণ শিকার করতে এসেছে। আমরা তাদের তামাকের লোভ দেখিয়ে কুলি ও পথ প্রদর্শক হিসেবে সঙ্গে নিতে চাইলাম। তারা বলল, তোমরা জানো না তাই একথা বলছো। এ জঙ্গলে মানুষ আসে না, যদি বাঁচতে চাও তো ফিরে যাও। ওই পাহাড়ের চেলেনি অপেক্ষাকৃত নিচু, ওটা পার হয়ে মধ্যে খানিকটা সমতল জায়গা আছে, ঘন বনে ঘেরা। তার ওদিকে আবার এর চেয়েও উঁচু পর্বত শ্রেণী। ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক। ওখানে বনেপ থাকে। বনেপের হাতে পড়লে আর ফিরে আসতে হবে না। ওখানে কেউ যায় না। আমরা তামাকের লোভে ওখানে যাব মরতে? ভালো চাও তো তোমরাও যেও না। আমরা জিজ্ঞাসা করলাম, বনেপ কি? তারা জানে না, তবে তারা স্পষ্ট বুঝিয়ে দিল বনেপ কি। না জানলেও সে কি অনিষ্ট করতে পারে সেটা তারা খুব ভালো রকমই জানে। ভয় আমাদের ধাতে ছিল না। জিম কার্টারের তো একেবারেই না। সে আরও বিশেষ করে জেদ ধরে বসল। এই বনেপের রহস্য তাকে ভেদ করতেই হবে, হীরা পাই বা না পাই। মৃত্যু যে তাকে অলক্ষিতে টানছে তখনও যদি বুঝতে পারতাম।
বৃদ্ধ এই পর্যন্ত বলে একটু হাঁপিয়ে পড়ল। শঙ্করের মনে তখনও অত্যন্ত কৌতূহল হয়েছে। এ ধরনের কথা সে আগে কখনো আর শোনেনি। মুমূর্ষ ডিয়েগো আলভারেজের জীর্ণ পরিচ্ছদ ও শিরাবহুল হাতের দিকে চেয়ে তার পাকা ভুরুজোড়ার নিচেকার ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ দুটোর দিকে চেয়ে শঙ্করের মনে শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল। সত্যিকার মানুষ বটে একজন, আলভারেজ বলল। আর এক গ্লাস জল। জল পান করে বৃদ্ধ আবার বলতে শুরু করলো। হ্যাঁ, তারপরে শোনো। ঘোর বনের মধ্যে আমরা প্রবেশ করলাম। কত বড় বড় গাছ, বড় বড় ফার্ন, কত বিচিত্র বর্ণের অর্কিড ও লায়ানা। স্থানে স্থানে সেবন নিবিড় ও দুষ্প্রবেশ দুষ্প্রবেশ্য। বড় বড় গাছের নিচেকার জঙ্গল এতই ঘন, বড়শির মতো কাটা গাছের গায়ে। মাথার উপরকার পাতায় পাতায় এমন জড়াজড়ি যে সূর্যের আলো কোনো জন্মে সে জঙ্গলে প্রবেশ করে কিনা সন্দেহ। আকাশ দেখা যায় না। অত্যন্ত বেবুনের উৎপাত জঙ্গলের সর্বত্র। বড় গাছের ডালে দলে দলে শিশু, বালক, বৃদ্ধ, যুবা নানা রকমের বেবুন বসে আছে। অনেক সময় দেখলাম মানুষের আগমন তারা গ্রাহ্য করে না, দাঁত খিচিয়ে ভয় দেখায়। দু একটা বুড়ো সর্দার বেবুন সত্যিই হিংস্র প্রকৃতির। হাতে বন্দুক না থাকলে তারা অনায়াসেই আমাদের আক্রমণ করত। জিম কার্টার বলল, অন্তত আমাদের খাদ্যের অভাব হবে না কখনো এ জঙ্গলে। 7-8 দিন সেই নিবিড় জঙ্গলে কাটল। জিম কার্টার ঠিকই বলেছিল। প্রতিদিন একটা করে বেবুন আমাদের খাদ্য যোগান দিতে দেহপাত করত। উঁচু পাহাড়দার থেকে জঙ্গলের নানা স্থানে ছোট বড় ঝর্ণা নেমে এসেছে, সুতরাং জলের অভাবও ঘটল না। একবার কিন্তু এতে বিপদও ঘটেছিল। একটা ঝর্ণার ধারে দুপুরবেলা এসে আগুন জ্বেলে বেবুনের দাফনা ঝলসাবার ব্যবস্থা করছি। ঝিম গিয়ে তৃষ্ণার্ত ঝোঁকে ঝর্ণার জল পান করলো। তার একটু পরেই তার ক্রমাগত বমি হতে শুরু করলো, পেটে ভয়ানক ব্যথা। আমি একটা বিজ্ঞান জানতাম। আমার সন্দেহ হওয়াতে ঝর্ণার জল পরীক্ষা করে দেখি জলে খনিজ আর্সেনিক মেশানো আছে। উপর পাহাড়ের আর্সেনিকের স্তর ধুয়ে ঝর্ণা নেমে আসছে নিশ্চয়। হোমিওপ্যাথিক বাক্স থেকে প্রতিষেধক ওষুধ দিতে সন্ধ্যার দিকে জিম সুস্থ হয়ে উঠল। বনের মধ্যে ঢুকে কেবল এক বেবুন ও মাঝে মাঝে দু একটা বিষধর সাপ ছাড়া অন্য কোনো বন্য জন্তুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি। পাখির কথা আর প্রজাপতির কথা অবশ্য বাদ দিলাম, কারণ এইসব ট্রপিক্যাল জঙ্গল ছাড়া এত বিচিত্র বর্ণের ও চেরনির পাখি ও প্রজাপতি আর কোথাও দেখতে পাওয়া যাবে না। বিশেষ করে বন্য জন্তু বলতে যা বোঝায়। তারা সে পর্যায়ে পড়ে না। প্রথমেই রিক্টাস বেল্ট পর্বত শ্রেণীর একটা শাখা পর্বত আমাদের সামনে পড়ল। সেটা মূল ও প্রধান পর্বতের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত বটে, কিন্তু অপেক্ষাকৃত নিচু। সেটা পার হয়ে আমরা একটা বিস্তীর্ণ বনময় উপত্যকায় নেমে তাঁবু ফেললাম। একটা ক্ষুদ্র নদী উপত্যকার মধ্য দিয়ে বয়ে গিয়েছে। নদী দেখে আমার ও জিমের আনন্দ হলো। এইসব নদীর তীর থেকেই অনেক সময় খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যায়। নদীর নানা দিকে আমরা বালি পরীক্ষা করে বেড়াই, কিছুই কোথাও পাওয়া যায় না। সোনার একটা রেণু পর্যন্ত নেই নদীর বালিতে। আমরা ক্রমে হতাশ হয়ে পড়লুম। তখন প্রায় 20-22 দিন কেটে গিয়েছে। সন্ধ্যার সময় কফি খেতে খেতে জিম বলল, দেখো, আমার মন বলছে এখানে আমরা সোনার সন্ধান পাব।
থাকো এখানে আর কিছুদিন। আরও 20 দিন কাটল। বেবুনের মাংস অসহ্য ও অত্যন্ত অরুচিকর হয়ে উঠেছে। জিমের মতো লোকও হতাশ হয়ে পড়ল। আমি বললাম, আর কেন জিম, চলো ফিরি এবার। কাফির গ্রামে আমাদের ঠকিয়েছে, ওখানে কিছু নেই। জিম বলল, এই পর্বত শ্রেণীর নানা শাখা আছে, সবগুলো না দেখে যাব না। একদিন পাহাড়ি নদীটার খাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নুড়ির রাশির মধ্যে অর্ধপরিণত একখানা হলদে রঙের ছোট পাথর আমি ও জিম একসঙ্গেই দেখতে পেলাম। দুজনেই তাড়াতাড়ি সেটা খুঁড়ে তুললাম। আমাদের মুখে আনন্দে আমাদের মুখ আনন্দে ও বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। জিম বলল, ডিয়াগো, পরিশ্রম এতদিন সার্থক হলো। চিনেছ তো? আমিও বুঝেছিলাম। বললাম, হ্যাঁ, কিন্তু নদী তো চোতে ভেসে আসা জিনিসটা খানিক অস্তিত্ব খনির অস্তিত্ব নেই এখানে। পাথরখানা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত হলদে রঙের হীরকের জাত। অবশ্য কোনো আনন্দের কোনো কারণ ছিল না, কারণ এতে মাত্র ওটাই প্রমাণ হয় যে এই বিশাল পর্বতশ্রেণীর কোনো অজ্ঞাত দুর্গম অঞ্চলে হলদে হীরকের খনি আছে। নদী চোতে ভেসে এসেছে তা থেকে একটা স্তরের একটা টুকরো। সে মূল খনি খুঁজে বার করা অমানসিক পরিশ্রম, ধৈর্য ও সাহস সাপেক্ষ। সে পরিশ্রম, সাহস ও ধৈর্যের অভাব আমাদের ঘটত না, কিন্তু যে দত্ত ওই রহস্যময় বন পর্বতের অমূল্য হীরক খনির প্রহরী, সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিল। একদিন আমরা বনের মধ্যে একটা পরিষ্কার জায়গায় বসে সন্ধ্যার দিকে বিশ্রাম করছি। আমাদের সামনে পরিষ্কার জায়গাতে একটা তাল গাছের তলায় গুড়িটা ঘিরে খুব ঘন ঘন ঝোপ। হঠাৎ আমরা হঠাৎ তা মরা দেখলাম। কিসে যেন অত বড় তাল গাছটা এমন নাড়া দিচ্ছে যে তার উপরকারের শুকনো ডালপালাগুলো খড়খড় করে নড়ে উঠছে, যেমন নড়ে ঝড় লাগলে। গাছটাও সেই সঙ্গে নড়ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। বাতাস নেই কোনো দিকে, অথচ তাল গাছটা নড়ছে কেন? আমাদের মনে হলো কে যেন তাল গাছের গুড়িটা ধরে ঝাঁকি দিচ্ছে। জিম তখনই ব্যাপারটা কি দেখতে গুড়ির তলায় সেই জঙ্গলটার মধ্যে ঢুকলো। সে ওর মধ্যে ঢুকবার অল্পক্ষণ পরেই আমি একটা আর্তনাদ শুনতে পেয়ে রাইফেল নিয়ে ছুটে গেলাম। ঝোপের মধ্যে ঢুকে দেখি জিম রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে। কোনো ভীষণ বলবান জন্তুতে তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিরে ফিরে ফেলেছে, যেমন পুরানো বালিশ ফেরে তুলো বার করে তেমনি। জিম শুধু বলল, সাক্ষাৎ শয়তান, মূর্তিমান শয়তান। হাত দিয়ে ইঙ্গিত করে বলল, পালাও পালাও। তারপরেই জিম মারা গেল। তাল গাছের গায়ে দেখি যেন কিসের মোটা ও শক্ত চোষ লেগে আছে। আমার মনে হলো কোনো ভীষণ বলবান জানোয়ার তাল গাছের গায়ে গা ঘষছিল। গাছটা ওরকম নড়ছিল সেই জন্যই। জন্তুটার কোনো পাত্তা পেলাম না। জিমের দেহ ফাঁকা জায়গায় বার করে আমি রাইফেল হাতে ঝোপের ওপারে গেলুম। সেখানে গিয়ে দেখি মাটির উপরে কোনো অজ্ঞাত জন্তুর পায়ের চিহ্ন। তার মোটে 3টে আঙুল পায়ে। কিছু দূর গেলুম পায়ের চিহ্ন অনুসরণ করে। জঙ্গলের মধ্যে কিছু দূর গিয়ে একটা গুহার মুখে পদচিহ্নটা ঢুকে গেল। গুহার প্রবেশ পথের কাছে শুকনা বালির উপরে ওই অজ্ঞাত ভয়ঙ্কর জানোয়ারটার বড় বড় 3 আঙুলের থাবার দাগ রয়েছে। তখন অন্ধকার হয়ে এসেছে। সেই জনহীন অরণ্যভূমি ও পর্বত বেষ্টিত অজ্ঞাত উপত্যকায় একা দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আমি এক অজ্ঞাততর ভীষণ
বলবান জন্তুর অনুসরণ করছি। ডাইনে চেয়ে দেখি প্রায় অন্ধকার সন্ধ্যায় সুউচ্চ ব্যাসা পেল্ট দেয়াল খাড়া উঠেছে প্রায় 4000 ফুট। বনে বনে নিবিড়, খুব উঁচুতে পর্বতের বাঁশবনের মাথায় সামান্য যেন একটু রাঙা রোদ, কিংবা হয়তো আমার চোখের ভুল, অন্তত আকাশের আভা পড়ে থাকবে। ভাবলাম এ সময় গুহার মধ্যে ঢোকা বা এখানে দাঁড়িয়ে থাকা বিবেচনার কাজ হবে না। জিমের দেহ নিয়ে তাঁবুতে ফিরে এলুম। সারা রাত তার মৃতদেহ নিয়ে আগুন জেলে রাইফেল তৈরি করে বসে রইলুম। পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটার খুঁজে বের হলাম। কিন্তু মুশকিল এই যে, সে গুহা এবং সেই তালগাছটা পর্যন্ত অনেক খুঁজেও কিছুতেই বার করতে পারলুম না। ওরকম অনেক গুহা আছে পর্বতের নানা জায়গায়। সন্ধ্যার অন্ধকারে কোন গুহা দেখেছিলাম কে জানে। সঙ্গীহীন অবস্থায় সেই মহাদুর্গম রিক্টার্স ভেল্ড পর্বতশ্রেণীর বনের মধ্যে থাকা চলে না। 15 দিন হেঁটে সেই কাফির বস্তিতে পৌঁছালাম। তারা চিনতে পারলো, খুব খাতির করলো। তাদের কাছে জিমের মৃত্যু কাহিনী বললুম। শুনে তাদের মুখ ভয়ে কেমন হয়ে গেল। ছোট ছোট চোখ ভয়ে বড় হয়ে উঠল। বলল, সর্বনাশ বুনিপ, ওই ভয়ে ওখানে কেউ যায় না। কাফির বস্তি থেকে আর 5 দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে এসে একখানা ডাচ লঞ্চ পেলাম। তাতে করে এসে সর্বজগতে পৌঁছলাম। আমি আর কখনো রিক্টারভেল্ড পর্বতের দিকে যেতে পারিনি। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু বুয়ার যুদ্ধ এসে পড়ল। যুদ্ধে গেলাম। আহত হয়ে পিটোরিয়ার হাসপাতালে অনেক দিন রইলাম। তারপর সেরে উঠে একটা কমলালেবু বাগানে কাজ পেয়ে সেখানেই এতদিন ছিলাম। 4 বছর 4 মাস শান্ত জীবনযাপন করবার পরে ভালো লাগলো না, তাই আবার বার হয়েছিলাম। কিন্তু বয়স হয়ে গিয়েছে অনেক। ইয়াং ম্যান, এবার আমার চলা বোধহয় ফুরোবে। এই ম্যাপখানা তুমি রাখো। এতে রিক্টার সলভেন্ট পর্বত ও যে নদীতে আমরা হীরা পেয়েছিলাম মোটামুটিভাবে আঁকা আছে। সাহস থাকে সেখানে যেও, বড় মানুষ হবে। বুয়ার যুদ্ধের পর ওই অঞ্চলে ওয়াই নদীর ধারে 2-1টা ছোট বড় হীরার খনি বেরিয়েছে, কিন্তু আমরা যেখানে হীরা পেয়েছিলাম তার সন্ধান কেউ জানে না। যেও তুমি। ডিয়েগো আলভারেজ গল্প শেষ করে আবার অবসন্নভাবে বালিশের গায়ে ভর দিয়ে শুয়ে পড়ল।